ভাবা যায় একটা কোম্পানি যারা এসেছিল শুধু ব্যবসা করতে তারাই কিনা একটা পুরো উপমহাদেশ শাসন করতে শুরু করল। লন্ডনের কয়েকজন ব্যবসায়ী যাদের স্বপ্ন ছিল মশলার ব্যবসা করা, তারাই হয়ে গেল ভারতের শাসক। চলুন আজকের এই আলোচনায় আমরা দেখি কিভাবে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই অসম্ভবকে সম্ভব করেছিল। ৪৫ ট্রিলিয়ন ডলার সংখ্যাটা শুনেই মাথা ঘুরে যায়, তাই না? গবেষকরা হিসেব করে বের করেছেন যে প্রায় ২০০ বছরের শাসনামলে ব্রিটিশরা ভারত থেকে এই বিপুল পরিমাণ সম্পদ নিয়ে গিয়েছিল। একবার ভাবুন, যে দেশকে একসময় সোনার পাখি বলা হতো তাকে কিভাবে ভেতর থেকে একদম খালি করে দেওয়া হয়েছিল। কিন্তু আসল প্রশ্নটা হলো, এটা হলো কি করে? ভাবুন তো, এই ভারতে দিগ্বিজয়ী আলেকজান্ডারকেও ফিরে যেতে হয়েছিল। কত শক্তিশালী সম্রাটেরা এসেছেন, সাম্রাজ্য গড়েছেন, কিন্তু তাদেরও যুগ যুগ লেগে গেছে। সেখানে কিনা কয়েকজন সাধারণ ব্যবসায়ী এসে পুরো দেশটাকে নিজেদের কবজায় নিয়ে নিল। কিভাবে? তো চলুন গল্পের শুরুতে ফিরে যাই। সময়টা ষোড়শ আর সপ্তদশ শতক। ভারত তখন রাজনৈতিকভাবে হয়তো কিছুটা বিভক্ত, কিন্তু সম্পদের টইটম্বুর। আর এই সম্পদের টানই ইউরোপের বড় বড় শক্তিগুলোকে, মানে পর্তুগিজ, ডাচ, ফরাসি আর ব্রিটিশদের ভারতে টেনে নিয়ে আসে। মজার ব্যাপার হলো, ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রথম পছন্দ কিন্তু ভারত ছিল না। ওরা প্রথমে গিয়েছিল ইন্দোনেশিয়ার মশলার বাজারে, যেটা তখন খুবই লাভজনক ছিল। কিন্তু সেখানে গিয়ে দেখে ডাচ আর পর্তুগিজদের সাথে প্রতিযোগিতায় টিকা মুশকিল। তো ওখানে সুবিধা করতে না পেরে তারা শেষমেশ ভারতের দিকে নজর দেয়, আর ১৬০৮ সালে গুজরাটের সুরাটে এসে নামে। এখন ভারতে ব্যবসা করতে হলে তো মোঘল সম্রাটের অনুমতি লাগবেই। তো কোম্পানির ক্যাপ্টেন উইলিয়াম হকিন্স গেলেন আগ্রায় সম্রাট জাহাঙ্গীরের দরবারে। সম্রাটকে খুশি করার অনেক চেষ্টা করলেন, কিন্তু লাভ হল না। জাহাঙ্গীর সোজা সাপটা না করে দিলেন। কারণটা কি? কারণ পর্তুগিজরা তো আগে থেকেই ওখানে ব্যবসা করছে, আর মুঘলদের কোষাগারে ভালোই ট্যাক্স দিচ্ছে। নতুন কাউকে জায়গা দেওয়ার দরকার কি? এই যে ধাক্কাটা খেল কোম্পানি, এখান থেকেই তারা একটা বড় শিক্ষা পেল। তারা বুঝল ভারতে শুধু লাভের খাতা নিয়ে এলে চলবে না। এখানে ব্যবসা করতে হলে, টিকে থাকতে হলে গায়ের জোরও লাগবে, মানে সামরিক শক্তি। আর এটাই ছিল তাদের জন্য প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা। তাদের প্রথম কয়েকটা বছরের দিকে তাকালেই ব্যাপারটা পরিষ্কার হবে। দেখুন, ১৬০৮-এ এলো, পরের বছরই ১৬০৯-এ জাহাঙ্গীর তাদের ফিরিয়ে দিলেন। তখন তারা এমন একটা জায়গা খুঁজতে লাগল যেখানে মুঘলদের প্রভাব একটু কম। পেয়েও গেল। ১৬১১ সালে মুসুলিপত্তনমে তাদের প্রথম কারখানা খুলল। কিন্তু খেলার আসল মোড়টা ঘুরল ঠিক তার পরের বছর, ১৬১২ সালে সোয়ালির যুদ্ধে। সোয়ালির কাছে সমুদ্রে একটা ছোটখাটো যুদ্ধ হয়, আর সেই যুদ্ধে ইস্ট ইন্ডিয়া কোম্পানি হারিয়ে দেয় পর্তুগিজদের। যুদ্ধটা হয়তো খুব বড় ছিল না, কিন্তু এর ফল ছিল বিশাল। এই একটা জয় মুঘলদের চোখে ব্রিটিশদের সামরিক শক্তিকে প্রমাণ করে দিল। আর তারপর যে সম্রাট জাহাঙ্গীর তাদের ফিরিয়ে দিয়েছিলেন, তিনি এবার ব্রিটিশদের সুরাটে ব্যবসা করার অনুমতি দিলেন। তার মানে শিক্ষাটা কাজে লেগেছে। বাণিজ্য করতে হলে যুদ্ধের জন্য তৈরি থাকতে হবে। এই যে ছোট ছোট জয়, এগুলো কোম্পানির খিদে আরও বাড়িয়ে দিল। তাদের লক্ষ্যটা এবার আস্তে আস্তে বদলাতে শুরু করল। শুধু ব্যবসা করে লাভ কামানো নয়, এবার তাদের নজর পড়ল ক্ষমতা আর শাসনের দিকে। ভাবুন, একটা ট্রেডিং কোম্পানি ধীরে ধীরে একটা আধা সরকারি শক্তির মতো হয়ে উঠছে। আর এই বদলে যাওয়ার পেছনে সবচেয়ে বড় অনুঘটক ছিল ১৬৭০ সালের একটা রাজকীয় ফরমান বা রয়্যাল চার্টার। ইংল্যান্ডের রাজা দ্বিতীয় চার্লস এই সনদের মাধ্যমে কোম্পানিকে যা ক্ষমতা দিয়েছিলেন তা এক কথায় অবিশ্বাস্য। নিজেদের সেনাবাহিনী রাখা, যুদ্ধ ঘোষণা করা, নিজেদের টাকা ছাপানো, এমনকি আইন তৈরি করা, সবকিছুর অধিকার। মানে একটা কোম্পানিকে প্রায় একটা দেশের সমান মর্যাদা দিয়ে দেওয়া হলো। এত ক্ষমতা পেয়ে কোম্পানির মাথাটা একটু ঘুরে গেল। তারা ভাবল, আমরাই সব। ১৬৮৬ সালে তারা সরাসরি মুঘল সম্রাট আওরঙ্গজেবের সাথে যুদ্ধে জড়িয়ে পড়ল, আর ফল খুব বাজেভাবে হারল। এতটাই যে তাদের বাংলা থেকে বের করে দেওয়া হলো, ক্ষমা চাইতে বাধ্য করা হলো। কিন্তু এই হার থেকে তারা আরেকটা শিক্ষা পেল। বুঝল যে শুধু গায়ের জোরে হবে না, আসল অস্ত্র হবে কূটনীতি, ধূর্ততা আর ষড়যন্ত্র। আর এই অস্ত্রটাই তারা কাজে লাগালো আওরঙ্গজেবের মৃত্যুর পর। ১৭০০ সাল সম্রাট আওরঙ্গজেব মারা গেলেন, আর তার মৃত্যুর সাথে সাথেই বিশাল মুঘল সাম্রাজ্য তাসের ঘরের মতো ভাঙতে শুরু করল। বিভিন্ন জায়গার শাসকরা নিজেদের স্বাধীন বলে ঘোষণা করতে থাকল। এই যে একটা ক্ষমতার শূন্যতা তৈরি হলো, সেই সুযোগটাই নিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি আর তাদের সবচেয়ে বড় প্রতিযোগী ফরাসিরা। এরপর কর্ণাটকের যুদ্ধগুলোতে ব্রিটিশরা ফরাসিদের হারিয়ে দিয়ে দক্ষিণ ভারতে নিজেদের জায়গাটা আরও পাকা করে নিল। দক্ষিণ ভারতে নিজেদের গোছানোর পর কোম্পানির চোখ পড়ল ভারতের সবচেয়ে সেরা জায়গার ওপর, বাংলা। তখন বাংলা ছিল ভারতের সবচেয়ে ধনী প্রদেশ। তারা ঠিকই বুঝেছিল বাংলাকে কবজা করতে পারলেই পুরো ভারতের চাবিকাঠি হাতে চলে আসবে।
পলাশির যুদ্ধকে আমরা যুদ্ধ বলি বটে, কিন্তু রবার্ট ক্লাইভের নেতৃত্বে যা হয়েছিল তা আসলে কোনো বীরত্বের লড়াই ছিল না, ওটা ছিল একটা নিখুঁত ষড়যন্ত্র। কিভাবে? ১. তারা নবাব সিরাজউদ্দৌলার দরবারের ভেতরের সমস্যাগুলো খুঁজে বের করল। ২. নবাবের প্রধান সেনাপতি মীর জাফরকে বাংলার সিংহাসনের লোভ দেখিয়ে কিনে নিল। ৩. বাংলার সবচেয়ে ধনী ব্যাংকার জগৎ শেঠকে নিজেদের দলে টানল। আর তারপর ১৭৫৭ সালে পলাশির মাঠে একটা পাতানো খেলা হলো, যুদ্ধ নয়। পলাশি যদি ষড়যন্ত্রের শুরু হয়, তাহলে কোম্পানির আসল ভাগ্য খুলেছিল ১৭৬৪ সালের বক্সারের যুদ্ধে। এই যুদ্ধটা কিন্তু পাতানো ছিল না। এখানে তারা মুঘল সম্রাট, অযোধ্যার নবাব আর বাংলার আগের নবাবের মিলিত শক্তিকে হারিয়ে দেয়। আর এই জয়ের পরেই তারা পেয়ে যায় বাংলা, বিহার আর উড়িষ্যার দিওয়ানি মানে ট্যাক্স তোলার অধিকার। এই টেবিলটা দেখলেই বুঝবেন কিভাবে রাতারাতি তারা ব্যবসায়ী থেকে শাসক হয়ে গেল। তাদের আয়ের উৎস ব্যবসা থেকে সরে গিয়ে হয়ে গেল সরাসরি মানুষের থেকে তোলা ট্যাক্স। এই দিওয়ানি পাওয়ার পর কোম্পানির আসল রূপ বেরিয়ে এলো। শোষণ আর অত্যাচার এমন পর্যায়ে পৌঁছালো যে তা ভাষায় প্রকাশ করা কঠিন। কিন্তু কথায় আছে না, অতি লোভে তাঁতি নষ্ট। তাদের এই সীমাহীন লোভই শেষ পর্যন্ত তাদের পতনের রাস্তা তৈরি করে দিল, জন্ম দিল এক বিশাল বিদ্রোহের। এই যে তাদের ক্ষমতা দখলের পুরো রাস্তাটা, এই চার্টটা খুব সুন্দরভাবে সেটা দেখাচ্ছে। দেখুন, প্রথমে ফরাসিদের হারালো, তারপর বাংলাকে দখল করল। তাদের সামনে তখন একটাই বড় বাধা, শক্তিশালী মারাঠা সাম্রাজ্য। মারাঠাদের সাথে তাদের দশকের পর দশক ধরে যুদ্ধ চলেছে। আর এখানেও তারা সেই পুরনো কৌশল কাজে লাগালো। মারাঠাদের নিজেদের ভেতরের কোন্দলের সুযোগ নিল, আর শেষ পর্যন্ত তাদের হারিয়েই কোম্পানি ভারতের একছত্র অধিপতি হয়ে বসল। কোম্পানির শাসনে মানুষের মধ্যে ক্ষোভ কিন্তু বাড়ছিলই। যেমন ধরুন সত্যবিলোপ নীতি, মানে কোনো রাজার ছেলে না থাকলে তার রাজ্য কোম্পানি নিয়ে নেবে। এই নীতি দিয়ে ঝাঁসির মতো রাজ্য কেড়ে নেওয়া হলো। সাধারণ মানুষের উপর চাপানো হলো বিশাল করের বোঝা। স্থানীয় রাজাদের পেনশন বন্ধ করে দেয়া হলো। এই সব মিলিয়ে আগুনটা জ্বলছিলই। শেষ স্ফুলিঙ্গটা ছিল বন্দুকের টোটা। গুজব ছড়িয়ে পড়ল যে নতুন টোটায় গরু আর শূকরের চর্বি মেশানো আছে, আর এটা হিন্দু মুসলিম দুই ধর্মের সিপাহীদের মনে আঘাত করল। ১৮৫৭ সালের মহাবিদ্রোহকে খুবই নির্মমভাবে দমন করা হয়, কিন্তু এই বিদ্রোহ ব্রিটিশ সরকারকে একটা বিষয় খুব পরিষ্কার করে বুঝিয়ে দিল, একটা প্রাইভেট কোম্পানিকে দিয়ে এত বড় একটা দেশ শাসন করা আর সম্ভব নয়, খুব ঝুঁকিপূর্ণ। আর তার ফল কি হলো? এই চার্টটা দেখুন। ভারতের শাসন ক্ষমতা পুরোপুরি কোম্পানির হাত থেকে চলে গেল সরাসরি ব্রিটিশ রাজ বা ব্রিটিশ ক্রাউনের হাতে। আনুষ্ঠানিকভাবে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট ১৮৫৮-র মাধ্যমে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ভেঙে দেওয়া হলো। শেষ হলো কোম্পানির ২৫৮ বছরের রাজত্ব। কোম্পানির যা কিছু ছিল, সম্পত্তি, সেনাবাহিনী, এলাকা, সবকিছু সরাসরি চলে গেল ব্রিটিশ রাজের নিয়ন্ত্রণে। আর এখান থেকেই শুরু হলো ব্রিটিশ রাজের যুগ। তো কোম্পানির শাসন তো শেষ হলো, কিন্তু সাম্রাজ্য তো সবে শুরু হলো। এটা একটা ভাবার মতো প্রশ্ন, তাই না? যখন ভারতের শাসনভার কয়েকজন ব্যবসায়ীর হাত থেকে সরে গিয়ে সরাসরি খোদ ব্রিটিশ রানীর হাতে গেল, তখন ঠিক কি বদলেছিল? এই প্রশ্নটাই আমাদের ইতিহাসের পরের অধ্যায় নিয়ে যায়।